মিটি কার্টুন হাউস। কি হলো দিদা, এরম মুখ বেজার করে বসে আছো কেন? ও অঞ্জলি, আয় আয় বস। আর বলিস না, মনটা একদম ভালো নেই রে। কেন, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? অনেক দিন ধরে সমুর কথা খুব মনে পড়ছে জানিস। সমু মামার কথা বলছো? মানে ওই বড় দিদার ছেলে তো? হ্যাঁ রে হ্যাঁ, আর কটা সমু মামা আছে তোর? না মানে সমু মামা তো সেই অনেক দিন আগে কোথায় যেন চলে গিয়েছিল। তারপর তো আর মামার সাথে দেখাও হয় না। তাই হঠাৎ করে আজ তুমি সমু মামার কথা বলবে বুঝতে পারিনি। চলে গেছে আবার কি রে? তোর সমু মামা তো ডাক্তার, জানিস না তুই? ডাক্তারি পাশ করার পর তো ওই সরকারি হাসপাতালে ডাক্তার হয়ে চলে গেল। তখন তুই অনেক ছোট, তাই জানিস না কিছু। সমু মামা কোথায় আছে? তোর সমু মামা গোবরডাঙ্গা নামে একটা গ্রামে সাধারণ হাসপাতালের ডাক্তার। ও, কিন্তু তোমার মন খারাপের কারণটা আমি বুঝলাম না। অনেক দিন হলো সমুর কোনো খোঁজ খবর পাইনি জানিস। মনটা কেমন যেন কু ডাকছে। বড্ড সমুকে দেখতে ইচ্ছে করছে। দেখতে ইচ্ছে করছে যখন, চলো সমু মামার কাছ থেকে ঘুরে আসবে, চলো। আমার কি আর যেতে মন চাইছে না, কিন্তু এই পা নিয়ে এখন যাই কি করে? ঠিক আছে, ওই গোবরডাঙ্গা না কি বললে, ওই জায়গাটা কোথায় বলো, আমি না হয় যাচ্ছি। আমি সমু মামার সাথে দেখা করে আসবো, আর তোমার কথাও বলবো কি। তুই যাবি? হ্যাঁ, যাবো তো, না যাওয়ার কি আছে। কলেজে তো ছুটিই চলছে, এই সময় একটু কোথাও ঘুরে এলে মন্দ হবে না। কিন্তু জায়গাটা একদম নতুন, আমিও কোনোদিন যাইনি, তুইও তো যাসনি। যেতে পারবি? একা একা যাওয়াটা বোধহয় ঠিক হবে না। ও দিদা, তুমি এত ভেবো না তো। একা একা কত জায়গায় চলে যাচ্ছি। এখনকার মেয়েরা আর আগের মতো নেই, অনেক স্মার্ট হয়ে গেছে। তুমি শুধু বলো কি করে যেতে হবে। ঠিক আছে, বলছি শোন। দিদার কাছ থেকে সমস্ত কথা শুনে আমি বেরিয়ে পড়লাম সমু মামার কাছে যাব বলে। স্টেশনে গিয়ে গোবরডাঙ্গার একটা টিকিট কেটে উঠে বসলাম ট্রেনে। মোটামুটি ঘন্টা চারেকের রাস্তা। কিছুক্ষণ যাওয়ার পরে ট্রেনের জানলা দিয়ে বাইরে সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা গেল। সোনালী ধানের ক্ষেতে সূর্যের আলো করে সুন্দর চিকচিক করছে। দূরে দেখা যাচ্ছে একটা গরুর গাড়ি যাচ্ছে। কবিতা জিনিসটা আমার খুব একটা আসে না, তবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে কোথাও যেন একটা কবিতা উঁকি দিচ্ছিল। কিন্তু দেখলাম ঘন্টা তিন চারেকের রাস্তা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কি করে যে কেটে গেছে বুঝতেই পারিনি। গোবরডাঙ্গা স্টেশন চলে এলো।
প্ল্যাটফর্মে নেমে দেখলাম প্ল্যাটফর্মে কেউ নেই। গ্রামে স্টেশন মানছি, তা বলে এত নির্জন? আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। গোবরডাঙ্গা স্টেশনে নামার পর কোথায় যে যেতে হবে সেটা দিদা বলতে পারেনি। ভেবেছিলাম এখানে নেমে কাউকে জিজ্ঞেস করলে লোকে জেনারেল হসপিটালের খোঁজ ঠিকই দিতে পারবে, আর সেখানেই মামাকে খুঁজে পাবো। কিন্তু এ তো দেখছি এক জনমানব শূন্য জায়গা, কাকে যে জিজ্ঞেস করবো তাই তো বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আমি ঠিক করলাম যে কোনো একদিকে এগোনো শুরু তো করি, তারপর পথে নিশ্চয়ই কাউকে দেখতে পাবো। আমার খুব অদ্ভুত লাগছিল। এখন বাজে সকাল 11টা, কিন্তু গ্রামে যেমন নিস্তব্ধতা রয়েছে, মনে হচ্ছে দুপুর 2টোর সময় পথ দিয়ে হাঁটছি। পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজই পাচ্ছি না, একটা গরুর ডাকও শুনতে পাচ্ছি না। ভেবেছিলাম পথে কাউকে পাবো, কিন্তু এই গ্রামে কি কেউ থাকে না নাকি? এত দূর হেঁটে চলে এলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না। এবার কি করব? ভেবেছিলাম কোনো গ্রামবাসীর কাছ থেকে জেনে ঠিক মামার কাছে পৌঁছে যাব, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কারোর বাড়ি গিয়ে একটু নক করে দেখবো, যদি কাউকে খুঁজে পাই। এই সব কথা মনে মনে ভাবছি, হঠাৎ দেখতে পেলাম একটা লোক যাচ্ছে। দেখে যেন আমার ধরে প্রাণ ফিরে এলো। আমি সঙ্গে সঙ্গে তাকে ডাকলাম, এই যে শুনছেন, একটু দাঁড়ান না। আমারে ডাকতেছেন? হ্যাঁ, বলছিলাম এখানে হাসপাতালটা কোন দিকে একটু বলতে পারবেন? হাসপাতাল যাবেন? হাসপাতালে কি আপনি কি করবেন? হাসপাতালের ডাক্তার সৌমেন্দ্র চক্রবর্তী আমার মামা হন। আমি মামার সাথে দেখা করব বলেই এসেছি এখানে, তাই আমাকে যদি হাসপাতালটা কোন দিকে একটু বলে দিতেন। ও দিদিমণি, আপনি হাসপাতাল যাবেন ডাক্তারবাবুর সাথে দেখা করতে? চলেন চলেন, আমি তো ডাক্তারবাবু চাকর। চলেন, আপনারা আমি নিয়ে যাচ্ছি। পথে যার সাথে দেখা হয়েছিল সে নিজেকে মামার ভৃত্য বলে পরিচয় দিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যেতে লাগলো। পথে যেতে যেতে ভাবলাম, যার সাথে যাচ্ছি তার তো পরিচয় জানি না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আপনি কতদিন ধরে আছেন মামার কাছে? আগে দিদিমণি, আমি রতন। দাদাবাবুর কাছ থেকে তো আমি যেদিন থেকে উনি এসেছেন সেদিন থেকেই আছি। তা আপনি একাই আছেন? হ্যাঁ, একাই চলে এলাম, কার সাথে আর আসবো। আসলে মামার সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তা ভালোই করেছেন। এখানে তো দাদাবাবুর সাথে দেখা করতে খুব একটা লোকজন আসে না, দাদাবাবু একাই থাকেন। দাদাবাবু আপনাকে দেখলে খুব ভালোই লাগবে। চলেন চলেন। ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে হাসপাতাল। দাদাবাবু দেখেন কে এসেছে। কে এসেছে? কাকে ধরে নিয়ে এলি? মামা, আমি, চিনতে পারছো? আরে অঞ্জলি যে, কতদিন পর তোকে দেখলাম। সে ছোটবেলায় দেখেছিলাম, তো এতদিন পর কি মনে করে? মামাকে তো একদম ভুলেই গেছিস। না না, ভুলবো কেন? আসলে জায়গাটা এতটা দূর যে আসা হয় না। কলেজে ছুটি ছিল, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বাহ, খুব ভালো করেছিস। তুই যা, আমার কোয়ার্টারে গিয়ে বস, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া কর। আমি একটু পরে আসছি। আমি রতন কাকার সাথে
মামার কোয়ার্টারের দিকে রওনা দিলাম। তবে মামার কোয়ার্টারটা দেখছি হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে। এমন তো হওয়ার কথা নয়। আমি তাই রতন কাকাকে জিজ্ঞেস করলাম। রতন কাকা বলল, আরে দিদিমণি, দূর কোথায়, ওই তো এসে গেছি। আরে গ্রামে কি একেবারে কাছাকাছি পাওয়া যায়? একটু তো দূর হবেই, চলুন চলেন। দূরের একটা বাড়িকে উদ্দেশ্য করে রতন কাকা এই কথাগুলো আমাকে বলল। দেখি বাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে আমাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। হ্যাঁ, তুই আবার এসেছিস এখানে? যা বলছি, যা এখান থেকে। বাচ্চা মেয়েটা মনে হয় আমাকে নতুন মানুষ দেখে আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু রতন কাকার ধমক শুনে কাঁচুমাচু মুখ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। চলেন দিদিমণি, আপনি ভেতরে চলেন। কাকা, ওই মেয়েটা কে? আর আপনি এভাবে বকে ঝকে দাঁড়িয়ে দিলেন কেন? ও, কেউ না কেউ না, ওই তোমাকে ওসব দেখতে হবে নি। আর চলো তো ভেতরে, চলো। ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে সোফায় আমি বসেছিলাম। ঠিক তখন মামা এলো। কিরে, খাওয়া দাওয়া কিছু করলি? না, আমি একা একা খাবো নাকি, চলো একসাথে খাবো। আচ্ছা আচ্ছা, চ, তাই হবে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর একসাথে খেতে বসবো। দুপুরবেলা আমি আর মামা একসাথে খেতে বসলাম। খেতে বসলাম নামেই গল্পটাই বেশি হতে লাগলো। এতদিন পর দেখা। এতদিন পর নিজের পরিবারের কাউকে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে, তোকে কি বলবো। ছোট দিদাও তোমায় খুব মনে করে, আসতে চেয়েছিল জানো, কিন্তু পায়ে এত ব্যথা যে আসতে পারলো না। আরে তুই এখানে আসবি, আমাকে তো একবার আগে জানাবি, আমি স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। তুই এলি কি করে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, এই একটা ঠিক কথা বলেছো। তোমাদের এখানে কি লোকজন নেই? আমি সারা রাস্তায় একটা লোকও দেখতে পাচ্ছিলাম না। আমি তো ভাবছি কি করে হাসপাতাল খুঁজে বার করব। তারপর ভাগ্যিস রতন কাকার সাথে দেখা হয়ে গেল। যাগে, একবার যখন চলে এসেছিস, কিছুদিন থেকে যাবি তো? কিছুদিন কেন, বেশ কিছুদিন থাকতেও কোনো অসুবিধা নেই, কলেজে তো ছুটি। আচ্ছা মামা, যখন আসছিলাম এই বাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, রতন কাকা ধমক দিয়ে তাড়িয়ে দিল। ও কে গো? আমার কথা শুনে দেখলাম মামা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তুই কার কথা বলছিস? সবুজ রঙের জামা পরেছিল কি? হ্যাঁ, সবুজ রঙের একটা ফ্রক পরে দাঁড়িয়েছিল মেয়েটা। ও কেউ না। ও, বুঝেছি, তুই সীমার কথা বলছিস। ও আসে আমার কাছে মাঝে মাঝে, খেলা করে, গল্প করে। ও এলেই আমাকে ওর সাথে খেলা করতে হয়। তাই রতন আমি ব্যস্ত থাকলে ওকে আমার কাছে আসতে দেয় না। যাগে, বাদ দে ওসব কথা। শোন, গ্রাম ঘুরতে যাবি তো? আমাকে আবার তো খেয়ে উঠে একবার বেরোতে হবে। বিকাল বিকাল বা সন্ধ্যের দিকে বেরোবো, কেমন? সন্ধেবেলা গ্রামে? আচ্ছা, তুমি তো থাকবে, ভয়ের কি আছে। কেন, তোর কি অন্ধকারে বেরোতে ভয় লাগে? হ্যাঁ, তা একটু লাগে বটে। একই গ্রাম, তার ওপর লোকজন বেশি নেই, নিশ্চয়ই রাত্রিবেলা খুব অন্ধকার হয়ে যায়। অবশ্য তুমি তো থাকবে, ভয়ের কি আছে, সন্ধেবেলায় যাব। বিকালেও মামা বাড়ি ফিরল না, তাই বুঝলাম বেরোতে বেরোতে সন্ধেই হবে। তাই সন্ধেবেলা আমি তৈরি হচ্ছিলাম, এমন সময় কিরে, তুই রেডি হয়ে গেছিস তো?
মামা আমাকে ডাকতে আমার ঘরে এসে আমার পিছনে দাঁড়িয়েছে, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম মামার কোনো প্রতিচ্ছবি আয়নায় পড়ছে না। মামা তো আমার পিছনেই দাঁড়িয়ে আছে, তাহলে মামাকে কেন আমি আয়না দিয়ে দেখতে পাচ্ছি না? আমার এ কথা মনে হতেই খুব ভয় হলো। মনে হলো শুনেছি অশরীরী আত্মাদের নাকি প্রতিচ্ছবি আয়নায় পড়ে না। না না, এসব কি ভাবছি, এসব হতেই পারে না। জীবন্ত একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার সাথে খেলো। না না, এসব হতে পারে না, আমি ভুল ভাবছি। কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তুই রেডি হয়েছিস? চ বেরোই। হ্যাঁ, আমি তো রেডি আছি, চলো বেরোই। যতই ভয় লাগুক, আমি ভয়টা যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করলাম। আমার মুখে ভয়ের কোনো ছাপ পড়তে দিইনি, যাতে মামা বুঝতে না পারে যে আমি ভয় পাচ্ছি। মামার সাথে আমি বাড়ির বাইরে বেরোলাম, কিন্তু মনটা যেন কেমন চঞ্চল হয়ে আছে, কেমন যেন ভয় লাগছে। কি জানি, কিছুই যেন বুঝতে পারছি না। চলতে চলতে হঠাৎ একবার মামার হাতে হাত লাগলো। এ কি, এ তো একেবারে কনকনে ঠান্ডা হাত। একটা মানুষের হাত এত ঠান্ডা কি করে হতে পারে? এমন সময় মামা হঠাৎ দাঁড়িয়ে পড়লো। মামাকে দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। কি হলো মামা, দাঁড়িয়ে পড়লে কেন? তোকে কয়েকটা কথা বলার আছে। কি কথা মামা? আসার পর থেকে এই গ্রামের অবস্থা দেখে হয়তো তুই কিছুটা বুঝতে পেরেছিস। তোকে সমস্ত ঘটনা বলি শোন। আজ থেকে 10 বছর আগে আমি এখানে বদলি হয়ে আসি। গ্রামের একমাত্র ডাক্তার হওয়াতে এই গ্রামের মানুষ আমায় খুব শ্রদ্ধা ভক্তি করত। দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ গ্রামে কলেরা দেখা দিল। সবার প্রথম আক্রান্ত হলো এই গ্রামের মোড়লের মেয়ে। এই গ্রামের মোড়ল ছিল খুবই অত্যাচারী, কিন্তু সে তার মেয়েকে খুব ভালোবাসতো। মোড়ল যখন তার মেয়েকে আমার কাছে নিয়ে এলো, আমার আর কিছুই করার ছিল না। মোড়লের মেয়ে হাসপাতালে মারা গেল। মোড়লকে আমি বোঝাতে পারলাম না যে আমার কিছু করার ছিল না। সে যখন মেয়েকে আমার কাছে এনেছে, তখন তার শেষ অবস্থা। মোড়ল আমার ওপর খুব রেগে গেল। একদিন রাতে আমার কোয়ার্টারে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিল। আর সেই আগুনে আমি আর রতন দুজনেই পুড়ে মারা যাই। এই কথা বলার সাথে সাথে মামার চেহারাটা কেমন যেন বদলে যেতে লাগলো। চোখের সামনে দেখতে পেলাম জলজ্যান্ত একটা মানুষ বদলে গিয়ে একটা ঝলসানো চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। এরপর কলেরা গ্রামে মহামারী রূপ নেয়, কিন্তু গ্রামে কোনো ডাক্তার না থাকায় এই গ্রাম কলেরায় উজাড় হয়ে যায়। এই গ্রামে আর কেউই বেঁচে নেই। তাই তো তুই এই গ্রামে কাউকে দেখতে পাসনি। আমি জানতাম আমার পরিবারের কেউ একজন এখানে কোনো একদিন ঠিক আসবে আমার খোঁজ করতে। আমি তাকে আমার সমস্ত ঘটনা বলবো বলে এতদিন এখানে বসে আছি। এরপর আমি আর মামার কোনো কথাই শুনতে পাইনি, কারণ আমি আর সুস্থ হয়ে দাঁড়াতে পারিনি। অজ্ঞান হয় ওখানেই পড়ে যাই।
যখন চোখ খুললাম তখন দেখলাম দিনের আলো ফুটেছে। কোথায় আছি জানি না, কোনো একটা ঘরে শুয়ে আছি। হঠাৎ দেখলাম একজন সাধু বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। এই তো জ্ঞান ফিরেছে দেখছি, এখন কেমন লাগছে? এ কি, উঠছো কেন? উঠো না, তোমার শরীর ভালো নয়, তুমি সুস্থ নও। এটা কোথায়? আমি কোথায় আছি? আর আমি এলাম কি করে এখানে? কি করে এসেছো তা তো আমি বলতে পারবো না, এটা আমার আশ্রম। ভোরবেলা কুটিরের বাইরে বেরিয়ে দেখি কুটিরের সামনে তুমি পড়ে আছো। তুমি অসুস্থ ছিলে বুঝে তোমার ভেতরে এনে সেবা শুশ্রূষা করছি। তুমি কে? তুমি কোথায় থাকো? তোমার বাড়ির লোক নিশ্চয় খুবই উদ্বিগ্ন হচ্ছেন। আমি তখন আমার পরিচয় দিয়ে গতকাল রাতে সমস্ত ঘটনাই সাধু বাবাকে বলি। তুমি যা বললে সবই সত্যি। ওই গ্রামে সত্যি এখন কেউই বেঁচে নেই। কলেরায় পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। যে কজন পালিয়ে যেতে পেরেছে তারা হয়তো বেঁচে গেছে, তবে কেউই এখানে আর ফিরে এসে বসবাস করার কোনো সাহস দেখায়নি। সাধু বাবার কথা শোনার পর গতকাল রাতে মামার কথাগুলো মনে পড়ছিল। আর ভাবছিলাম বাড়ি ফিরে গিয়ে দিদাকে কি বলবো। সমু মামার কি হয়েছে বলতে পারবো সমস্ত সত্যি ঘটনা? কে? কে ওখানে? ওখানে কে? বাঁচাও, বাঁচাও! কি ব্যাপার বলুন তো ভাই, সমস্ত ক্যান্ডিডেট চলে গেল কেন? আমরা মাত্র 3 জন তো পড়ে আছি। সেটাই তো বুঝতে পারছি না, সবাই কেন চলে গেল। ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, ভেতরে কি হলো? আর বলবেন না, এ চাকরি নয়, মরণ ফাঁদ। চাকরি নামে মানুষকে মরতে পাঠাচ্ছে। মানে কি বলছেন কিছু তো বুঝতে পারলাম না। মানে চাকরিটা হলে যেতে হবে এখান থেকে অনেক দূরে একটা গ্রামে। সেখানে যারাই যায় তারা নাকি বেঁচে ফিরতে পারে না। কোম্পানির কেউই তাই যেতে রাজি নয়, তাই এই ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছে। যাকে নেবে তাকে ওখানেই ফার্স্ট যেতে হবে। আমি তো না করে দিয়ে বেরিয়ে এসেছি। ভাই, জীবনটাই যদি না থাকে চাকরি করে করবোটা কি? তাই তো, তাই তো, ঠিকই তো। চলুন দাদা, আমরাও চলে যাই। এরকম চাকরি করার কোনো দরকার নেই যেখানে গিয়ে আমরা প্রাণে মারা যাব। এ কি, সবাই তো চলে গেল, কিন্তু যা বলে গেল সেটা কি সত্যি? তাহলে আমি এখন কি করি? সবাই চলে গেছে, হয়তো আমি একা থাকলে চাকরিটা পেয়ে যাব, কিন্তু যদি সেখানে গিয়ে মারা যায়? আর অত ভেবেই বা কি হবে, এখনো তো মরেই আছি। চাকরিটা পেলে তাও তো আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে। দরকার নেই, আমি যাব না। আমাকে চাকরিটা পেতেই হবে, যেখানেই পাঠাক আমি যাব সেখানে। আসতে পারি স্যার? আসুন আসুন, বসুন।
কি ব্যাপার, সবাই তো চলে গেছে, আপনি এখনো যাননি? না স্যার, ইন্টারভিউ দিতে এসছি, ইন্টারভিউ দিয়েই বাড়ি যাব। আপনার সিভি আমি দেখেছি, আপনি চাকরিটা পেতে পারেন, তবে আপনার পোস্টিং হবে রতনপুর গ্রামে। ওখানকার জঙ্গলে আমাদের কোম্পানির একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের দেখাশোনা করাই হবে আপনার কাজ। আমি যেতে রাজি আছি স্যার, আমার কোনো অসুবিধা নেই। দাঁড়ান দাঁড়ান, পুরো কথাটা শুনুন। ওখানে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোম্পানির যতজন গেছে কেউ বেঁচে ফিরতে পারেনি। কোনো এক অজানা রহস্যে সবাই মারা যাচ্ছে, কোম্পানির কেউ আর যেতে চায় না। আপনি কি যেতে ইচ্ছুক? স্যার, আমার চাকরিটার খুব দরকার, আমি যেতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে কাল সকালে আপনি এই অফিসে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কালকেই রওনা দেবেন। আমি দীপান্বিতা। ছোটবেলাতেই আমার বাবা মারা যায়, তারপর মা অনেক কষ্ট করে আমাদের 3 বোনকে বড় করছে। আমি সবার বড়। মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই এখন সব দায়িত্ব আমার। আমাকে যে করেই হোক একটা চাকরি পেতেই হতো, না হলে আমাদের 4 জনের দিন চলবে কি করে। তাই কালকে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে, চাকরিটা হয়ে গেছে, কিন্তু সবাই বলছে যেখানে পোস্টিং হলো সেখানে নাকি কেউ গিয়ে বেঁচে ফিরতে পারে না। কি জানি কি হবে, অত ভেবে আর কি করব। চাকরির দরকার ছিল, চাকরি হয়ে গেছে, এখন দেখা যাক, যা হবে তা হবে। আজকে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ট্রেনে উঠতে উঠতে বেলা হয়ে গেল। পৌঁছতে পৌঁছতে বোধহয় সন্ধে হয়ে যাবে। যা ভেবেছিলাম তাই হলো, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, ধুধু করছে। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সত্যি কথা বলতে কি, প্ল্যাটফর্মে কাউকে দেখতে না পেয়ে আর চারদিক ফাঁকা দেখে মনের মধ্যে একটু ভয় করতে শুরু করলো। এরকম ঘুটঘুটে অন্ধকার চারদিক, কোথায় যাব, কি করব। দেখি প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যদি কিছু পাই। আমি এইসব কথা ভাবছি, হঠাৎ তুমি কে? পিছন ঘুরে তাকিয়ে দেখলাম একজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। কখন এলেন বুঝতেই পারলাম না। আমি তো এই মাত্র চারদিক দেখলাম, প্ল্যাটফর্মে তো কেউ ছিল না। কি জানি, হয়তো ছিল, আমি বুঝতে পারিনি। যিনি এসে দাঁড়িয়েছেন তিনি কেমন যেন অস্বাভাবিক রকম লম্বা, মুখ পর্যন্ত চাদরে ঢেকে রেখেছেন, হাতে একটা লাঠি। আমি দীপান্বিতা। এখানে নতুন মনে হচ্ছে, আগে তো দেখিনি কখনো। হ্যাঁ, আমি তো এইমাত্রই এলাম এখানে, আসলে চাকরি সূত্রেই এসেছি এখানে। তোমার কি প্রাণের ভয় নেই? জানো না এখানে যারাই কাজ নিয়ে আসে বেঁচে ফিরতে পারে না? হ্যাঁ শুনেছি, কিন্তু ওসব ভেবে আর আমি কি করব বলুন। আমি তো মরেই বেঁচে আছি, আমার কাছে মরাও যা আর বাঁচাও তাই। এই চাকরিটা আমার খুব দরকার, এই চাকরিটা না থাকলে আমি খুব বিপদে পড়ে যাব, তাই আর ওসব কথা ভাবিনি। কি হয়েছে? তোমার মনে হচ্ছে খুব সমস্যা। সমস্যা তো বটেই, ছোটবেলাতেই বাবা মারা গেল, তারপর মা অনেক কষ্টে আমাদের 3 বোনকে বড় করেছে। 2 বোন এখনো পড়াশোনা করছে, এরই মধ্যে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এখন 2 বোনের পড়াশোনা, মায়ের চিকিৎসার খরচ,
এত খরচ চালাবো কি করে? সব দায়িত্ব তো আমার উপরই। আমাকে একটা চাকরি তো পেতেই হতো, না হলে যে খুব বিপদে পড়ে যেতাম। কিন্তু এত রাতে তুমি তো কিছু পাবে না। চলো, তোমাকে তোমার ঘর আমি দেখিয়ে দিচ্ছি। আমার পিছু পিছু এসো। আমি ওই ভদ্রলোককে অনুসরণ করে এগোতে লাগলাম। সত্যি, পথে একটা মানুষও নেই। মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরেই চুপচাপ হাঁটছিলাম। ভাবলাম যে ভদ্রলোক আমার সাথে যাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি এই গ্রামেই থাকেন? ওই ভদ্রলোক আমার কথার কোনো উত্তরই দিলেন না। বেশ খানিকক্ষণ চলার পর আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? এবারও একইভাবে তিনি আমার কোনো কথারই কোনো উত্তর দিলেন না। এরপর আমি আর কোনো কথা বলিনি, চুপচাপ হেঁটে চললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িটা, ওখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমার যা উপকার। এ কি, কোথায় গেলেন? এই তো ছিলেন এখানে, কোথাও তো দেখতে পাচ্ছি না। এটুকু সময় কোথায় চলে গেলেন? এই যে দিদিমণি, আপনি কি শহর থেকে এসেছেন? হঠাৎ করে একটা পুরুষ কণ্ঠ কানে ভেসে এলো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী লোক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। দিদিমণি, আপনি যে বড় দেরি করে ফেললেন, আমি তো আর থাকতে পারবো না। আপনাকে গেটটা খুলে দেবো বলেই দাঁড়িয়ে আছি। আমি বরং আজকে আসি, আপনি আজ রাতের খাবারটা ব্যবস্থা করে নেবেন। আমি কাল সকালে এসে আপনার সাথে দেখা করব। এই রে, আমি তো এইমাত্র এখানে এলাম, এখানকার কিছুই চিনি না। আমি কি করে খাবার ব্যবস্থা করব? আগে না দিদিমণি, আমি আর থাকতে পারবো না। এখানে কি রাতের বেলায় কেউ থাকে নাকি? আমার কি পরানের ভয় নেই? আপনি আজকে রাতে খাবারটা যাও করে ব্যবস্থা করে নিন। কাল সকালবেলা এসে আমি সব ব্যবস্থা করে দেবো। এই কথা শুনে আমি আরো খানিকটা ভয় পেয়ে গেলাম, কিন্তু বেশি কিছু না ভেবে ঘরের ভেতরে চলে গেলাম। ঘরের ভেতরে গিয়ে ভয়টা বেশ খানিকটা কেটে গেল। ঘরটা বেশ বড়, খুব সুন্দর করে সাজানো। আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা বুঝলাম যে আজকে রাতে আর খাওয়া দাওয়া হবে না। তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি শুতে চলে গেলাম। এই যে দিদিমণি, আপনি এগুলো ঠিক আছেন? কাল রাতের সেই পুরুষ কণ্ঠ কানে ভেসে এলো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম যিনি কাল রাতে দরজা খুলে দিয়ে গেছেন তিনি এসেছেন। হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি। আপনি ঠিক আছেন? যাক বাবা, আমি তো ভেবেছিলাম এসে কি নাকি দেখবো। যাই হোক, একটা টোটো এসে আপনাকে অফিসে নিয়ে যাবে, আবার অফিস থেকে বাড়িতে দিয়ে যাবে। আর আজ দুপুরবেলা আমি আপনার জন্য রান্না করব, রাতের রান্না করে দিয়ে যাব। বলুন আপনি দুপুরে কি খাবেন? সে যা বানাবেন আমি তাই খেয়ে নেব।
আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য আজকে মুরগির ঝোল করছি। আচ্ছা, আপনার নাম কি? নামটাই তো জানা হয়নি। এই রে, আপনার তো আমি নাম বলতেই ভুলে গেছি। আপনার অফিস থেকে আমাকে আপনার দেখাশোনা করার জন্য রেখেছে। আমার নাম রমেন। আপনার সব বাড়ির সমস্ত কাজকর্ম আমি করে দেবো, রান্না বান্নাও করে দেবো। তবে হ্যাঁ, আমি কিন্তু বিকালের পরে থাকতে পারবো না। বিকালের মধ্যেই আমি বাড়ি চলে যাবো। জীবনে প্রথমবার অফিসে যাচ্ছি, আমি তো ভীষণ এক্সাইটেড। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ির সামনে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা টোটো এসে আমাকে নিয়ে গেল। অফিসে যাওয়ার পর আমি এতদিন ধরে যা কথা শুনেছি বা কাল রাতেও যা কথা শুনেছি সবই প্রায় ভুলে গেলাম। আমার বেশ ভালো লাগতে শুরু করলো। আমি এক মনে কাজ করতে লাগলাম। বিকালবেলাও একইভাবে টোটো আমাকে অফিস থেকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। সেই দিন রাতে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে গেলাম। রতনদা সকাল সকালই রান্না করে দিয়ে চলে যান, কারণ উনি বিকালের পর থেকে এখানে থাকতে খুবই ভয় পান। কিন্তু সবাই যে কেন ভয় পায় তা আমি বুঝে উঠতে পারলাম না। এতক্ষণ রইলাম, কই কিছু তো ঘটেনি। গতকাল রাতে এসেছি, এখনো পর্যন্ত অস্বাভাবিক তো কিছুই ঘটেনি। মনে মনে ভাবলাম, যা হয় ভালোর জন্যই হয়। সবাই ভয় পেয়েছিল বলেই না আমি এই চাকরিটা পেলাম। এই সব ভাবতে ভাবতে আমি ঘুমোতে চলে গেলাম। এইভাবেই আরো 2 দিন কেটে গেল। আমি এখানে এতদিন ধরে টিকে আছি দেখে কোম্পানি তো ভীষণ খুশি। আমাকে একেবারে পার্মানেন্ট করে দিয়েছে। এখানকার কাজ শুরু হওয়ার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। কোম্পানিতে আমি মেল করার সাথে সাথেই মেলটা অ্যাপ্রুভও হয়ে গেল, কারণ কোম্পানি এই কাজটা শুরু করতে পারছিল না। কাজটা শুরু হতে অনেক ডিলে হচ্ছিল, তাই আর ডিলে করতে চায় না কোম্পানি। পরের দিনই টাকা এসে গেল অফিসে। কিন্তু এখানে একটা সমস্যা, এখানে টাকা আমাকে নিজের দায়িত্বে রাখতে হবে। তাই অফিসে রাখার রিস্ক না নিয়ে টাকাটা নিয়ে বাড়িতেই চলে এসেছি। এখানে আসার পর থেকে আমি রোজই রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সত্যি কথা বলতে কি, এই চাকরিটা আমার যেন রাজার চাকরি বলে মনে হতে লাগলো। নিজেকে কোনো কাজই করতে হয় না, বাড়ির সমস্ত কাজ করে দিয়ে যান একজন। তারপর বাড়ি থেকে একদম অফিসে নিয়ে যাচ্ছে টোটো, আবার অফিস থেকে বাড়িতেও দিয়ে যাচ্ছে। মাসে শেষে একটা মোটা অঙ্কের স্যালারি পাবো। কোম্পানিও খুব প্লিজড। মনে মনে ভাবতে লাগলাম, সেদিন যদি ওদের কথা শুনে ইন্টারভিউ না দিয়ে ফিরে যেতাম, তাহলে বোধহয় এই রাজার চাকরিটা পেতাম না। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎ কি একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলাম ঘরে চোর এসেছে। আমার ভয় বুক কেঁপে উঠল। কোম্পানির টাকাটা তো আমি ওখানেই রেখেছি। টাকা চুরি হয়ে গেলে কোম্পানি তো আমাকে চাকরি থেকে বার করেই দেবে, উল্টে আমার জেলও হয়ে যেতে পারে। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি গেলাম চোর দুটোকে ধরার জন্য। ওদিকে চোর দুটো আমায় ঘুম থেকে উঠতে দেখে বুক সেলফের ওপরে রাখা একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারতে গেল। কিন্তু এ কি, ফুলদানিটা ওই চোরটার হাত থেকে
হঠাৎ করে শূন্যে ভেসে উপরে উঠে গেল, তারপর আবার সঠিক জায়গায় নিজে নিজেই বসে গেল। এসব কি আজব ঘটনা ঘটছে! এরপর যা ঘটনা ঘটলো তা একেবারে অবিশ্বাস্য। হঠাৎ করে দেখলাম চোর দুটো শূন্যে ভেসে উঠল, যেন কোনো অজানা এক শক্তি তাদেরকে টেনে শূন্যে তুলে ধরেছে। তারপর ওই দুজনকে কে যেন দমাদম মারতে লাগলো। কিছুক্ষণ পরে দুজনেই শূন্য থেকে মাটিতে পড়ে গেল। এই সব ঘটনা দেখে আমি ভাবতে লাগলাম, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। এমন সময় হঠাৎ এই তো চোর দুটো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম পুলিশ। পুলিশে কে খবর দিল? আমি তো দিইনি। পুলিশ এলো কি করে? অনেক দিন ধরে এই চোর দুটোকে খুঁজি। মিস্টার মুখার্জি, দুটোকেই নিয়ে গিয়ে গাড়িতে তুলুন। লকআপের ভেতরে ঢুকে তবে শান্তি পাবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি জানলেন কি করে এখানে চোর এসেছে? কেন? একজন লম্বা করে ভদ্রলোক গিয়ে তো আমাদের খবর দিলেন। হ্যাঁ, যদিও ওনার মুখটা চাদরে ঢাকা ছিল, আমরা দেখতে পাইনি ওনার মুখ। উনি তো বললেন আপনার এখানেই থাকেন উনি। পুলিশ অফিসারের কথা শুনে আমার মনের মধ্যে হঠাৎ করে সেই প্রথম দিন যে ভদ্রলোক এই বাড়িতে আমায় নিয়ে এসেছিলেন তার কথা মনে পড়ে গেল। কিন্তু তিনি জানবেন কি করে যে এই বাড়িতে চুরি হচ্ছে? তাহলে এটা কি কোনো ষড়যন্ত্র? আমি মনে মনে এইসব কথা ভাবছি, হঠাৎ পিছন দিক থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আর কোনো ভয় নেই, আপনি এবার এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি আপনি কে? আপনি জানলেন কি করে যে বাড়িতে চুরি হবে? আর সেদিন আমাকে এখানে আপনিই তো এনেছিলেন। আপনি জানলেন কি করে যে আমার থাকার ব্যবস্থা এখানে হয়েছে? কে আপনি? প্লিজ বলুন, এভাবে চুপ করে থাকবেন না। বলছি, সব প্রশ্নেরই উত্তর দেবো। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যে প্রজেক্টের জন্য এখানে এসেছেন, সেই প্রজেক্টে সবার প্রথম আমি এসেছিলাম এখানে। আপনাকে যেভাবে কোম্পানি টাকা পাঠিয়েছে, কোম্পানি আমাকেও সেভাবে টাকা পাঠিয়েছিল। কিন্তু সেদিন রাতে এই দুটো চোর এসেছিল চুরি করতে। আমি জানতেও পারিনি টাকা চুরি হয়ে যায়। কোম্পানি যখন জানতে পারে, আমার চাকরি তো যায়, তার সাথে আমার জেল হয়ে যায়। লজ্জায় ঘেন্নায় আমি আত্মহত্যা করি। আমার কোম্পানির ওপর খুব রাগ ছিল, তাই আমি ঠিক করেছিলাম এই প্রজেক্টের যারাই এখানে আসবে কাউকে আমি বাঁচতে দেবো না। তাই তারপর থেকে এই প্রজেক্টে যারা যারা এসেছে আমি কাউকে ছেড়ে দিইনি, প্রত্যেককে মেরে ফেলেছি। আমি ইন্টারভিউর দিন এরকম একটা কথা শুনেছিলাম বটে, কিন্তু আপনি তাহলে আমাকে ছেড়ে দিলেন কেন? যেদিন আপনি প্রথম এখানে এসেছিলেন সেদিনই আপনাকে আমি মারতে গিয়েছিলাম, কিন্তু আপনার সমস্ত কথা শুনে আমার মনে হলো আমার রাগের থেকে আপনার এই চাকরির প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই আপনার আর কোনো ক্ষতি করব না ঠিক করেছিলাম। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যদি এই জায়গায় অন্য কেউ আসে আমি কিন্তু তাকে বাঁচতে দেবো না। এই প্রজেক্টে এখানে আপনি শুধু থাকবেন, আর যেন কেউ কোনো দিনও না আসে। এই কথা বলেই সেই আগন্তুক অপরিচিত ব্যক্তিটি হাওয়ায় যেন মিলিয়ে গেলেন। এই সমস্ত ঘটনা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, অশরীরী আত্মা সম্পর্কে এতদিন অনেক কথা শুনেছি। তারা বন্ধু হয় না মানুষের শত্রু হয় তা আমি জানি না, তবে এইটুকু বুঝলাম আজকে একটা অশরীরী আত্মাই আমার বন্ধু হয়ে আমার জীবন বদলে দিয়ে গেল।